কি ব্যাপার সাব্বির, আজকে বউকে নিয়ে অফিসে চলে আসছো? স্যার আসসালামু আলাইকুম। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, আজকে বউকে সাথে করে নিয়ে আসলাম। আর স্যার একটা দরকারে আপনার কাছে আসা তাড়াহুড়া করে। দরকার? কি দরকার বলো না। আর স্যার আমার 1,00,000 টাকা লাগবে, আমাকে 1,00,000 টাকা দেন না। কি 1,00,000 টাকা? এই 1,00,000 টাকা তুই কোনদিন চোখে দেখছিস? হ্যাঁ, তার উপরে 1,00,000 টাকা চাচ্ছিস? আলিফ ওর কি মাথা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ? ও বেতন পায় কয় টাকা আর ও সেখানে 1,00,000 টাকা চাচ্ছে? কি ব্যাপার সাব্বির, তোমার কোনো আইডিয়া আছে 1,00,000 টাকায় কতগুলো জিরো থাকে? তুমি আমার কাছ থেকে 1,00,000 টাকা চাচ্ছ? হ্যাঁ, ও তো ঠিকই বলছে, তোমার বেতন 12,000 টাকা। তুমি বড় জোর আমাকে বলতে পারো, স্যার আমি একটা প্রবলেমে পড়ছি, আমার 20,000 টাকা লাগবে, আমি তোমাকে 20,000 টাকা দিতে পারি। কিন্তু তুমি 1,00,000 টাকা চাচ্ছ আমার কাছে। আর তার থেকেও বড় কথা, 1,00,000 টাকা যে তুমি আমার কাছে চাচ্ছ, এই টাকা দিয়ে তুমি কি করবা? কি এমন প্রয়োজন পড়ে গেছে তোমার যার জন্য তোমার আমার কাছ থেকে 1,00,000 টাকা চাইতে হচ্ছে? স্যার আসলে হয়েছে কি, এই যে আমার বউ সামনে বিসিএস পরীক্ষা দিব, আর তাই ওইখানে 1,00,000 টাকার মতো লাগবো। আমার তো আর কোনো উপায় নাই, তাই আপনার কাছে আইছি টাকাটা নেওয়ার জন্য। কি বললি তুই? হ্যাঁ, তোর বউকে তুই বিসিএস ক্যাডার বানাবি? এটা না বাস্তব জীবন, কোনো ফিল্ম না, ঠিক আছে? যে দারোয়ানের বউ হয়ে গেল বিসিএস ক্যাডার, এসব স্বপ্ন দেখতে নাই, বুঝতে পারলো? যে কথায় আছে না, যে ছেঁড়া খাতায় শুয়ে স্বপ্ন দেখে লাখ টাকার, তোর অবস্থা হয়েছে ওইটা। তুই করিস দারোয়ানের চাকরি, মাস শেষে মাত্র 12,000 টাকা পাস, আর সেখানে তুই এত বড় স্বপ্ন দেখে যে তোর বউ হবে বিসিএস ক্যাডার। আরে তোর বউর যদি এতই কাজের প্রয়োজন, এক কাজ কর না, আমার বাসায় পাঠিয়ে দে। আমার বাসাতে এমনি তো কাজের মেয়ে দরকার আছে, কাজ করলো, সমস্যা কি? কটা টাকা তোর একটু ইনকাম হয়ে গেল। স্যার কোনো সমস্যা নাই, আমি টাকাগুলো এমনি নিতেছি না, আমি টাকাগুলো ধার নিতেছি আপনার কাছ থেকে। আমি আবার আপনাকে টাকাগুলো ফেরত দিয়ে দিব। আর দরকার পড়লে আমার বেতন তো 12,000 টাকা, আপনি 12,000 টাকা থেকে প্রতি মাসে 5,000 টাকা করে কাটে রেখেন, তাহলে আস্তে আস্তে টাকাটা শোধ হয়ে দেব। আচ্ছা ঠিক আছে, মানলাম যে তোমার 1,00,000 টাকা প্রয়োজন, আমি এটা তোমাকে ধার দিব। সেটা তুমি আবার আমাকে ফেরত দিবা কেমনে? আমি যেন তোমার স্যালারি থেকে 5,000 টাকা করে কেটে রাখি, ঠিক আছে? আমি যদি তোমার বেতন থেকে 5,000 টাকা করে কেটে রাখি, তোমার বেতনই 12,000 টাকা, বাকি থাকবে 7,000 টাকা। এই 7,000 টাকা দিয়ে একজন মানুষ তার ওয়াইফকে সাথে করে নিয়ে ঢাকা সিটিতে কিভাবে সার্ভাইভ করবো? আমি তো এটাই বুঝতে পারতেছি না। আরে আলিফ, তুমি কেন বুঝতেছো না? এগুলো সব ধান্দা, বুঝতে পারলে? এই যে বলতেছে না যে ধার নিবে, তারপর কি করবে জানো? যে তুমি 1,00,000 টাকা দিয়ে দিবে, একদম ফুরুত জামা বউ মিলে, বুঝতে পারলে? এগুলো আমি খুব ভালো করে চিনি, কোনো টাকা পয়সা দেওয়া চলবে না। স্যার তো একটা স্বপ্ন, আমার বউ ম্যাজিস্ট্রেট হইব। আর কোনো সমস্যা নাই, আমার বন্ধুর সাথে আমার কথা হয়েছে, ও প্রতিদিন সকালবেলা বাড়িতে বাড়িতে যা নিউজ পেপার দেয়, আমিও দরকার হলে ওর লগে যা নিউজ পেপার দিলাম, তাহলে আমার কিছু টুকটাক আয় হইলো, ওটাতে আমি সংসার চালাইতে পারবো। তাও আমার বউর স্বপ্নটা পূরণ হোক, আমার বউর স্বপ্ন পূরণ হলে আমার স্বপ্ন পূরণ হইব স্যার। আর আমার বউ যেদিন ম্যাজিস্ট্রেট হইব, ওই দিন আমার স্বপ্ন পূরণ হইব স্যার। ওই দিন আমি শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো, আমার ওই দিন মনে হইব যে আমার সমস্ত পরিশ্রম সার্থক হয়েছে। বুঝতে পারছি। মোনা, এক কাজ করো তো, তোমার ব্যাগে টাকা আছে না? দাও তো আমাকে 1,00,000 টাকা। আরে তুই কি পাগল হয়ে গেছো? মানে ওর কথা বিশ্বাস করে তুমি 1,00,000 টাকা দিয়ে দিবে ওকে? এই টাকা জীবনে ফেরত পাবে না। যেটা বলছি সেটা করো, দাও। মানুষটাকে নিয়ে আমি আর পারলাম না। ধরো। সাব্বির, এই নাও, এখানে 1,00,000 টাকা আছে, যেটা দিয়ে তোমরা তোমাদের স্বপ্ন পূরণ করতে পারবা। আমি অনেক খুশি হয়েছি যে তুমি তোমার নিজের ওয়াইফের স্বপ্নের জন্য এত চেষ্টা করতেছো। আজকাল এমন হাজবেন্ড কোথায় পাওয়া যায়? বাই দ্য ওয়ে ম্যাডাম, আপনি কিন্তু আপনার হাজবেন্ডকে আবার ছেড়ে যান না। আপনি কপাল করে এরকম একটা হাজবেন্ড পাইছেন। আজকাল নিজের চোখে অনেক কিছুই দেখছি যে ওয়াইফ তার সমস্ত স্বার্থ হাসিল করে তার হাজবেন্ডের কাছ থেকে দূরে চলে গেছে। প্লিজ এমনটা করবেন না, মানুষটা আপনাকে অনেক ভালোবাসে। স্যার আপনারা যে কি বলে আমি ধন্যবাদ দেব আমি বুঝতে পারতেছি না স্যার। স্যার এই টাকার জন্য অনেকের কাছে গেছি, কেউ আমার টাকা দেয় নাই, কিন্তু আপনি আমার পাশে দাঁড়াইছেন, টাকাটা দিয়েছেন। আমার বউ যদি ম্যাজিস্ট্রেট হইব, আমি সবাইকে তখন বলবো যে এই স্যার আমারে তখন উপকার করছে, আমার টাকা দিচ্ছে। ধন্যবাদ দিতে হবে না, বরঞ্চ তোমার বউ যেদিন ম্যাজিস্ট্রেট হবে সেদিন আমি অনেক বেশি খুশি হব। বেস্ট অফ লাক। চল। দেখছো
স্যার কত ভালো মানুষ। চলো। ভাইজান, বোতলটা আমার একটু দিতে পারবেন? পানি খাবেন? না না, পানি খাবো না, আমার একটু বোতলটা লাগতো। আপনার যদি পানি পিপাসা লাগে আমি আপনাকে কিনে দিচ্ছি, এটা আমি খেয়ে ফেলছি। না ভাইজান, আমি পানি খাবো না, আমার না বোতলটা একটু দরকার ছিল, এর লেগে আমি চাইতেছি বোতলটা একটু দিবেন আপনি পানি খাওয়া শেষ হইলে। একটা খালি বোতল নিয়ে আপনি কি করবেন? আমি অত কিছু জানি না, আমার বোতলটা আমার লাগবো। আপনার পানি খাওয়া শেষ হইলে আমার বোতলটা দিয়ে দেন, আপনার তো বোতল দিয়ে কোনো কাম নাই। ওকে। ধন্যবাদ। যাক, এবার ঠিক আছে, পায়ে আর গরম লাগবো না। যে গরম পড়ছে, পা তো একবার পুইরা যাইতেছিল। হ্যালো। স্যার থ্যাংক ইউ। ওয়েলকাম। স্যার কি ব্যাপার, আপনি এভাবে আর্জেন্ট আমাকে এখানে কল করে ডাকলেন? না তেমন কিছু না, আপনি জানেন আমি আপনার সাথে পরে কথা বলছি। ওকে স্যার। এক্সকিউজ মি সাহেব, কি ব্যাপার, আপনি বোতলটাকে জুতা বানিয়ে পড়ছেন কেন? সাহেব আসলে হয়েছে কি, আমি তো রাস্তায় রাস্তায় থাই, রাস্তা দিয়ে হাঁটতে পারি না, অনেক গরম পড়ছে না, পা পুড়ে যায়, এর লেগে একটা বোতল আমি টুকাই আনছি, আর একটা বোতল আপনাকে চাই নিয়েছি, নিয়ে আমি এখন পড়ছি, এখন আমার পা একবারে ভালো আছে, এখন আর পুরবো না পা। বাই দ্য ওয়ে, আপনার ফ্যামিলি মেম্বার কেউ নাই? আই মিন পরিবারের সদস্য? সাহেব, আমার পরিবারের লোকজন সবাই ছিল, আমরা সবাই মিলে না ফুটপাতে ছিলাম, একদিন হুট করে রাতের বেলা এক ট্রাক ড্রাইভার মানে আমগো উপর দিয়ে ট্রাক উঠাই দিছিল, তারপরে আমার পরিবারে যত লোকজন ছিল না ওই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমি বাইসে আছি, আমি এখন একা রাস্তায় রাস্তায় থাই, এইটা ওইটা টুকাইয়া খাই, আর আর আমার আপন পরিবার বলতে কেউ নাই এখন আর। আচ্ছা, আপনার বয়স তো বেশ কম, আপনাকে দেখেও সুস্থ সবল মনে হচ্ছে, তাহলে এরকম কাজ কেন করছেন? আপনি তো কোনো কাজ করতে পারেন। কাজ তো করতে চাই সাহেব, কিন্তু কাজ দেবো কেডা? আমারে দেখলে নাকি কয় আমি নাকি চোর, চুরি করতে আইছি, কাজ চাইলে দূর দূর করে ভাগাই দেয়, আমারে কেউ কাজ দিতে চায় না, এর লেগে কি করবো, পেট তো চলানো লাগবো, তাই এই তো বোতল টোতল টুকাইয়া এগুলো বিক্রি করে খাই, ফুটপাতে খাই। বুঝতে পারছি। আচ্ছা, এক কাজ করেন, এখানে এক জোড়া জুতো আছে, এটা আপনার জন্য, তাই না? স্যার, আপনি আমার জুতা দিলেন, মানে আজকালকার দিনে তো আপনার 2 টাকা চাইলেও কেউ দেয় না, আর আপনি আমার এত দামি একটা জুতা দিয়ে দিলেন। দেখেন, আমার কাছে এমনিতে অনেকগুলো জুতা আছে, আমার মনে হলো যে বাসায় পরে পরে তো নষ্টই হবে, এর থেকে বেটার আপনাকে আমি দিয়ে দেই, আপনার কাজে লাগবে, দ্যাটস ওয়াই আপনাকে দিলাম। সাহেব, আপনারে অনেক অনেক ধন্যবাদ, আপনি তো আমার লেগে ভাবছেন, আমার আর এই বোতল পরা লাগবো না, আমি আপনি যে জুতাটা দিছেন
এই জুতাটা পরবো এখন থেকে। আমি যদি আপনাকে কোনো কাজের ব্যবস্থা করে দেই তাহলে আপনি কি করবেন? কি কোন সাহেব, আপনি আমার চাকরি দিবেন? আমার তো কেউ বিশ্বাসই করতে চায় না, আর সেই জায়গায় আপনি চাকরি দিবেন, আমি অবশ্যই চাকরি করবো। অ্যাকচুয়ালি ওই যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটা আমার কোম্পানি। ওখানে একটা সিকিউরিটি গার্ড আমার লাগবে। এই জন্য আমি আপনাকে বললাম, যদি আপনি কাজ করতে চান আমি তাহলে আপনাকে সিকিউরিটি পোস্টে অ্যাপয়েন্ট করতে পারি। মান্থলি আপনি 15,000 টাকা স্যালারি পাবেন আর থাকা খাওয়া ফ্রি। হায় হায়, এতগুলো টাকা দিবেন আবার? আমি রাজি সাহেব, আমি রাজি। আর কখন কোন জায়গায় যাইতে হইব আমারে কন, আমি চলে যাবো। আমি মনে করি যে মানুষের জীবনে সুযোগের প্রয়োজন আছে। আমার কাছে সেই স্কোপ আছে, আমি আপনাকে সুযোগ দিচ্ছি। আপনার একটা কাজের দরকার, আমি আপনাকে কাজ দিচ্ছি। তবে হ্যাঁ, আমি কাজটা দিচ্ছি আপনাকে বিশ্বাস করে। আশা করছি যে আমার এই বিশ্বাসের অমর্যাদা আপনি করবেন না, আর তার থেকে বড় কথা হচ্ছে ইমানদারের সহিত কাজ করবেন। সাহেব, আমার তো কেউ বিশ্বাসই করতে চায় না, আর যে জায়গায় আপনি বিশ্বাস করছেন আপনি চিন্তা করেন না, আপনার বিশ্বাস আমি ধরে রাখুন। ঠিক আছে, ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, আপনাকে তো বললাম ওইটা আমার কোম্পানি। আপনি কালকে সকাল সকাল অফিসে চলে আসবেন, বাকি কথা কালকে বলবো। আচ্ছা সাহেব, আচ্ছা। ঠিক আছে। এই তোর কত বড় সাহস, হ্যাঁ? তোকে আমি কখন বলছি এক কাপ চা বানিয়ে নিয়ে আসতে? এতক্ষণ লাগে কেন? কথা কি কানে যায় না? বৌমা, আমি তো সকাল থেকে কিচ্ছু খাই নাই, আমি মাত্র খাইতে লইছি আর তুমি চা চাইতেছো। আচ্ছা, আমি খাওয়া দাওয়া শেষ করে আমি তোমার চা বানাই দিতেছি। এই কি বললি তুই? হ্যাঁ, তুই সকালবেলা খাস না তো আমি কি করব? হ্যাঁ শোন, আগে আমার চা, পরে তোর সবকিছু। আগে তুই চা বানিয়ে নিয়ে আসবি, পরে তোর খাবার। ঠিক আছে, যা জলদি চা বানিয়ে নিয়ে আয়। আচ্ছা, যাইতেছি। কিরে, কোথায় যেতেছিস? হ্যাঁ, এই যে ময়লাটা করলি, খাবারটা ফেলে দিয়ে পরিষ্কার করবে। এটা আগে পরিষ্কার করবি, তারপর আমার জন্য চা বানিয়ে নিয়ে আসবি। জলদি কর। আর বলিস না, এই ওর ভাইটাকে নিয়ে আমি আর পারছি না রে। একই তো ল্যাংড়া, পায়ে একটা সমস্যা, হাঁটতে পারে না, তার উপর এখন শহরে নিয়ে আসছে। এই বাড়িতে নাকি সে থাকবে, তার দেখাশোনা করতে হয়, কত কিছু। তো আমি জাস্ট পারি না। বিশ্বাস কর, আমার যদি হাতে সুযোগ থাকতো না, একবারে শেষ করে দিতাম। আর যে টেনশন করিস না, আমি এমন টাইটে রাখছি ওকে, একেবারে আমার কথা ছাড়া উঠতেও পারবে না, বসতেও পারবে না। আর আলিফ তো কিছু জানবে না। কি রে এই ল্যাংড়া, তোর চা বানাতে কতক্ষণ লাগতেছে রে? হ্যাঁ, আনতেছি, হয়ে গেছে। জলদি নিয়ে আয়। আর বলিস না, এক কাপ চা করতে দিছি, আল্লাহ জানে কি করতেছে ল্যাংড়ার বাচ্চা, জানি রান্নাঘরে। আচ্ছা ঠিক আছে, রাখি। কিরে, তোকে কি আমি যেতে বলছি এখান থেকে? হ্যাঁ, আমার কথা ছাড়া তোর পা কেন নড়ে? চুপচাপ একটা দাঁড়ায় থাক। ছি, এটা কোনো চা হইলো? হ্যাঁ, না আছে চিনি, না আছে পাতি, না আছে দুধ। চাটাও ঠিক মতো বানাইতে পারিস না, আর এতক্ষণ কি করলি? হ্যাঁ, হাতে কি মেহেদি লাগাইছিস? 1 ঘন্টা লাগে চা বানাইতে? কেন বোমা, চিনি পাতি সবকিছু তো ঠিকঠাকই দিছি, আর চা বানাইতে তো একটু সময় লাগবে, কিন্তু আমার সময় দিতে চাও না। কিরে, হ্যাঁ, ল্যাংড়া জানি কোথা কর। হ্যাঁ, একটা পায়ে তো হাঁটতে পারিস না, মুখ দিয়ে তো কথা খুব ভালোই বেরোচ্ছে, তাই না? হ্যাঁ, তোকে আমি চা করতে বলছি, আর তুই এতক্ষণ সময় নিয়ে তুই এই কচুর চা বানা নিয়ে আসছিস। বিশ্বাস কর, আমার কি মন চাইতেছে তোকে না আমি। হ্যাঁ বলো শুনি, তুমি কি করতে চাও? আলিফ, তুমি
আলিফ আসলে হয়েছে কি, আমি জাস্ট একটু ভাইয়াকে বুঝাচ্ছিলাম, মানে সারাদিন তো বাসাতেই থাকে, যেন একটু হাঁটাচলা করে, হাঁটাচলা করলে তার পায়ের জন্য ভালো হবে, তার শরীর ভালো থাকবে। তাই আর কি চা কিভাবে বানাতে হয়, মানে চা কিভাবে সব থেকে সুন্দরভাবে তৈরি হয়, আমি ওই ব্যাপারটা নিয়ে আর কি ভাইয়ের সাথে কথা বলছিলাম, ওইটাই বুঝাচ্ছিলাম আর কি। তুমি মনে হয় আমার প্রশ্নটা ঠিক বুঝতে পারো নাই। আমি তোমাকে বলছি যে তোমার মনের ইচ্ছাটা কি, তুমি কি করতে চাও আমার ভাইয়ের সাথে, সেটা জানতে চাই। কি বলতো সালিফ এগুলা? আমার মন কি চাইবে? আমি তো বললাম যে ভাইয়া কিভাবে চা বানাতে পারে, জাস্ট এতটুকুই ভাইয়াকে বুঝাচ্ছিলাম। আর আমি ভাইয়ার সাথে এছাড়া কি বা কথা বলবো বলো? যত যাই হোক উনি তো আমার ভাসুর, তাই না? বাস মোনা, অনেক হয়েছে। একটা মিথ্যা ঢাকার জন্য একের পর এক তোমার মিথ্যা বলেই যেতে হচ্ছে, আর তুমি সেটা বলেই যাচ্ছ। তুমি কি ভাবছো আমি কিছু না জেনে না বুঝে তোমাকে এই কথাটা বলছি, এটা ভাবছো? একদমই না। আমার সামনে দাঁড়িয়ে সাফাই গাওয়ার কোনো দরকার নাই, কারণ তুমি যে বিষয়গুলো নিয়ে সাফাই গাবে এসব কিছু আমি আমার নিজের চোখে দেখছি। ঠিক একটু আগে তুমি আমার ভাইয়ের সাথে যে আচরণটা করছো, আমার ভাইকে লাথি দিয়ে ফেলে দিচ্ছ, তুমি আমার ভাইয়ের খাবারটা পর্যন্ত পড়ে গেছে, এগুলো আমি আমার নিজের চোখে দেখছি। আমি চাইলেই সেই সময় তোমাকে পাল্টা ঘুরিয়ে একটা থাপ্পড় দিতে পারতাম, কিন্তু আমি সেটা করতে পারি নাই। কেন জানো? কারণ আমি না বুঝতে পারছিলাম না যে এই সিচুয়েশনে আসলে আমার কি করা উচিত। আমি এখনো তোমার সাথে ভদ্রভাবে কথা বলছি, কারণ কোনো না কোনো সময় আমি তোমাকে ভালোবাসছি, কিন্তু তুমি যে আমার সেই ভালোবাসা, সেই বিশ্বাসের মর্যাদা এভাবে ধুলোয় মিশিয়ে দিবা, সেটা আমি আন্দাজ করতে পারি নাই। আমার ভাইয়ের সাথে তার মানে আমার পিঠ পিছে এগুলোই হয়। কোথায় আর আজকে আমি ভাবছিলাম যে আজকে তাড়াতাড়ি অফিসটা ছুটি হয়ে গেছে, তাড়াতাড়ি বাসায় চাই, কে সবাইকে নিয়ে একসাথে রেস্টুরেন্টে খেতে যাব, একটু সারপ্রাইজ দিব। কিন্তু এখানে এসে আমি নিজেই শকড, আমি সারপ্রাইজড। আমার ওয়াইফ, আমার ভালোবাসার মানুষ, আমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট আরেকজন মানুষের উপরে এইভাবে অনৈতিক অত্যাচার করে যাচ্ছে, এটা আমার নিজের চোখে দেখতে হয়েছে। তো আমি খারাপের কি করছি? হ্যাঁ, আমি না কোনো কিছু খারাপ করি নাই, কেমন? আমি যেটা করছি এখন ঠিক কাজই করছি। তোমার এই ভাই, বড় ভাই, হ্যাঁ সম্মানের ভাই, তাকে এখানে কেন নিয়ে আসছো? হ্যাঁ, তার উপরে সে ল্যাংড়া, একটা পায়ে ঠিক মতো হাঁটতে পারে না, আর সেই ভাইটার দেখাশোনা আমি করবো? হ্যাঁ, সারাদিন তার এই খেদমত করতে হয়, ওই খেদমত করতে হয়, চা দিতে হয়, ওষুধ দিতে হয়, খাবার দিতে হয়, এসব আমি কেন করবো? হ্যাঁ, আর তুমি এত বড় ভাই করে কি করছে? তোমার এই বড় ভাই কিচ্ছুই তো করতে পারে না, একই তো ল্যাংড়া, করবেটা কি? হ্যাঁ, তাকে কি গ্রামে ফেলে আসা যায় না? শহরে থাকা লাগবে কেন? আর এই যে বাড়ি গাড়ি, এই সবকিছু কি করছে? এই সবকিছু তুমি করছো, তোমার নিজের টাকায় অর্জন করছে এগুলা। আর তুমি এমন ভাব করো যেন তোমার এই ভাই সবকিছু করে ফেলছে। হ্যাঁ, তোমার ভাইয়ের জন্য আমার জীবনটা ত্যাক্ত হয়ে গেছে পোড়া, বুঝছো? এর জন্য আমি এই কাজ করছি। আর একটাও ফালতু কথা আমি শুনতে চাই না। কাকে নিয়ে কি বলছো তুমি? হ্যাঁ, এই বাড়ির কথা বলছো? আমি আমার টাকায় বানাইছি এটা বলছো? আমাকে এত বড় অবস্থানে আনছে কে? সেই ছোটবেলায় বাবা মাকে হারাইছি, এরপর থেকে আমার বড় ভাই আমাকে কখনো এটা বুঝতে দেয় নাই যে আমাদের বাবা মা নাই। আজকে সে ল্যাংড়া, সে নিজের পায়ে চলতে পারে না। একসময় কিন্তু উনি এরকম ছিলেন না। উনি নিজের পায়ে দাঁড়িয়ে নিজের দমে পরিশ্রম করে আমাকে মানুষের মতো মানুষ তৈরি করছে, আমাকে পড়াশোনা করেছে, আমাকে এই অবস্থানে আসার জন্য যথেষ্ট যোগ্যতার যোগান দিচ্ছেন উনি। সেই মানুষটাকে নিয়ে তুমি আমার সামনে দাঁড়িয়ে বড় বড় কথা বলছো। আমার সেই ভাইকে তুমি দিনের পর দিন অত্যাচার করে গেছো, আর তুমি কি ভাবছো যে আমি তোমার মতো মানুষকে নিয়ে সংসার করব? কখনো না।
আমি আমার ভাইয়ের জন্য সব থেকে জঘন্যতম বাজে আচরণও করতে রাজি আছি যদি আমার ভাইয়ের দিকে কেউ আঙ্গুল তুলে কথা বলে। আঙ্গুল তুলে কথা বলা তো অনেক দূরের কথা, তুমি তো আমার ভাইয়ের গায়ে পর্যন্ত হাত তুলছো। আর তুমি যদি ভেবে থাকো যে এই সবকিছুর পরেও আমি তোমাকে ছেড়ে কথা বলবো, তাহলে এটা তোমার জীবনের সব থেকে বড় ভুল। ডিভোর্স লেটার সময় মতোই পেয়ে যাবে। আপাতত তোমার চেহারাটা আমি আর দেখতে চাচ্ছি না, বেরো যাও। কি বলতেছো আলিফ তুমি এগুলো? তুমি তুমি আমাকে বাসা থেকে বের হয়ে যেতে বলছো? মানে আমি এই বাসা থেকে গেলে কোথায় যাব? আর তুমি আমাকে ডিভোর্স দিবে কেন আলিফ? আলিফ শোনো না, আমি তোমার ভাইয়ের সাথে অনেক অন্যায় করছি, আমি স্বীকার করছি। তো প্রয়োজন বললে আমি তোমার ভাইয়ের পা ধরে মাপ চাইবো। আর আজকের পর থেকে তোমার ভাইয়ের সাথে কোনোদিন দুর্ব্যবহার করবো না। কিন্তু তুমি আমাকে ডিভোর্স দিও না, আমাকে বাড়ি থেকে বের করে দিও না। আমি কোথায় যাব বলো? আমাকে কি মাফ করা যায় না? প্লিজ আমাকে মাফ করে দাও না। ক্ষমা তাও তোমাকে? ইম্পসিবল। ভালোই ভালোই বলছি, এখান থেকে ব্যাগ বস্তা সবকিছু গুছিয়ে কেটে পড়ো, নয়তো তোমার সাথে কি হবে এটা আমি নিজেও জানি না। আউট। আই সরি ভাইয়া, আমি আসলে বুঝতে পারি নাই যে আমি একটা অমানুষের হাতে তোমার দায়িত্ব দিয়ে গেছিলাম। চিন্তা করো না, তোমার ছোট ভাই তোমার আর কোনো কষ্ট হতে দিবে না, ইনশাল্লাহ। না রে ভাই, ঠিক আছে।